মেটেরিয়াল এবং স্পিরিচুয়াল জ্ঞানের কম্বিনেশন আমাদের যে লেজিটিমেট অর্থের তথা আমাদের যে সামাজিক জীবন তার যে ধারক এবং বাহক তথা সেই জীবনকে অতিবাহিত করবার জন্য যে সমৃদ্ধি বা জ্ঞানের প্রয়োজন হয় তার যে ধারক এবং বাহক তথা আমাদের সঠিক দিশা তথা নেতৃত্ব মানে স্পিরিচুয়াল নেতৃত্ব দানের যে প্রাথমিক পদক্ষেপ যে প্ল্যানেট বহন করে তিনি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। সেই বৃহস্পতি আগামী 28শে নভেম্বর তার নক্ষত্র পরিবর্তন করে অর্থাৎ বকরি গতিতে পুনরায় রোহিণী নক্ষত্রে প্রবেশ করতে চলেছে এবং এই নক্ষত্রে বৃহস্পতি প্রায় 4 মাস অবস্থান করবে। অর্থাৎ এই নক্ষত্রে প্রথম কিছুদিন বলতে প্রায় 2 মাসের কাছাকাছি সময় সে বকরি গতিতে থাকবে, তারপরে সে মার্গী হবে 4 ফেব্রুয়ারি 2025 এবং মার্গী হওয়ার পরেও সে প্রায় 2 মাস এই নক্ষত্রে পুনরায় মার্গী গতিতে থাকবে। এই দীর্ঘ সময় সে চন্দ্রের নক্ষত্র অর্থাৎ তার সবথেকে ইম্পর্টেন্ট নক্ষত্র বা চন্দ্রের ক্ষেত্রেও যেটি সবথেকে কারক গ্রহ তাদের কম্বিনেশন আমাদের ফুড ফ্যামিলি ফিনান্সের রুম বৃষের ঘর পৃথ্বীকারক ঘরে সেখানে পুনরায় সংযোজন ঘটতে চলেছে। এই সংযোজন নর্মালি প্রত্যেক 12 বছর অন্তরই আসে, যখন বৃষারে 11 বছরের একটু বেশি, কিন্তু সবসময় যেই ঘরে বকরি হবে এরকম কোনো কথা নয়। অনেক সময় দেখা গেল কৃতিকা নক্ষত্রে বকরি হয়ে সে মেষ রাশির একদম শেষের দিকে প্রবেশ করে এই নক্ষত্রকে বকরি অবস্থায় টাচই করলো না, বা হয়তো মিথুন রাশিতে কিছুটা গিয়ে মৃগশিরা নক্ষত্রের একদম লাস্ট নবাংশে গিয়ে বকরি হয়ে পুনরায় বৃষতে ফিরে আসলো, রোহিণী নক্ষত্রকে বকরি অবস্থায় টাচই করলো না, এরকমও ঘটতে পারে। সুতরাং এই যে ইনসিডেন্টটা ঘটবে বিশেষত বকরি অবস্থায়, মানে সেটা আপ টু 4 ফেব্রুয়ারি 2025, এই ফেজটা প্রত্যেক মানে 12 বছর অন্তরই যে ঘটবে এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এই নক্ষত্রের ওপর দিয়ে তো সে তো অবশ্যই পাস করবে। বকরি কথাটা এই কারণেই বলছি, তার কিছু এখানে সিম্বলিক অ্যাসপেক্ট আছে, সেটা আমি যত আলোচনা অগ্রসর হব তত আপনাদের বলে দেব। তো যাই হোক, এই নক্ষত্রে বিরাজ করবে। আমি ধাপে ধাপে আসছি, প্রথমে নক্ষত্রের প্রকৃতি নিয়েও বলবো এবং এই দুজনের কম্বিনেশনের ফলে কি সার্বিক ফলাফল এবং অ্যাসেন্ডেন্ট ওয়াইজ কি ফলাফল দেবে সে নিয়েও আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট আলোচনা। আপনারা বিশেষত যারা লার্নার, যারা শিখছেন অ্যাস্ট্রোলজি, তাদের জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট। আর 2 নম্বর একটা কথা বলি, অনেকদিন বলিনি 3-4টে অনুষ্ঠানে, সেটা যে দয়া করে কেউ ফোন করে কনসালটেন্সির কথা বলবেন না। আমি ফোনে প্রায় কনসালটেন্সি করি না বললেই চলে, অনেক সময় খুব বিরক্ত সহকারে করি, কিন্তু সেটা আমার নির্দেশ অনুসারে নয় আর কি। এটা এক, আর ফোন করলে একটু রাতের দিকে ফোন করবেন, সেটা সবসময় মানে অ্যাকসেপ্টেবল। দিনের বেলায় ফোন না করাটাই শ্রেয়, খুব প্রয়োজন না থাকলে দিনের বেলা ফোন না করাই শ্রেয়। তো যাই হোক, আমি প্রথমে টাইমিংটা আপনাদের একটু বলে দিই। সেটি হচ্ছে 28শে নভেম্বর 2024 মাঝরাত এবং ভোর রাতের জামচারে 3:28 3:28 AM বৃহস্পতি পুনরায় মৃগশিরা নক্ষত্র ত্যাগ করে অর্থাৎ কুম্ভ রাশির নবাংশ ত্যাগ করে পুনরায় সে রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। অর্থাৎ 23:20 সে পৌঁছাবে, যেটা রোহিণী নক্ষত্রের বিস্তার। বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রের বিস্তার হচ্ছে 10 ডিগ্রি থেকে 23:20 পর্যন্ত। যেহেতু এখানে বৃহস্পতি এখন বকরি স্টেটে রয়েছে, সেহেতু সে উল্টো দিক থেকে গিয়ে পুনরায় রোহিণী নক্ষত্রকে টাচ করবে। টাইমিংটা আমি অলরেডি বলে দিয়েছি। এবং কর্কট রাশির নবাংশে সঙ্গে সঙ্গে প্রবেশ করবে। এভাবে নিচে নামতে নামতে সে 20 ডিগ্রি অর্থাৎ রোহিণী নক্ষত্রের 4র্থ চরণকে ত্যাগ করে 3য় চরণে প্রবেশ করবে, যেটি মিথুন রাশির নবাংশ।
সেটা হচ্ছে 23/12/2024। কটার সময় না, ভোরবেলা 4:07। সে 20°তে প্রবেশ করবে এবং সঙ্গে সঙ্গে মিথুন রাশির নবাংশেও প্রবেশ করবে। এই অবস্থায় নিচের দিকে যেতে যেতে সে মার্গী হবে। মার্গী হওয়ার লাস্ট 7-8 দিন স্ট্যাটিক স্টেটে থাকবে, অর্থাৎ 4 ফেব্রুয়ারি মোটামুটি আপনারা দেখবেন যে 23-24 জানুয়ারির পর থেকে ওই 4 ফেব্রুয়ারি পরবর্তী যে 10-11 দিন তাতে বৃহস্পতি হয়তো 1 ডিগ্রির মতন ম্যাক্সিমাম নিচের দিকে নামতে পারে, তার থেকেও কম নামবে অ্যাকচুয়ালি। তো 4 ফেব্রুয়ারি দুপুরবেলা 1:46 বৃহস্পতি ডাইরেক্ট হবে। যখন ডাইরেক্ট হবে তখন তার ডিগ্রি থাকবে 17 মিনিট 1 সেকেন্ড, 17 ডিগ্রি 1 মিনিট 14 সেকেন্ডে, এবং সেটাও মিথুন রাশির নবাংশ, কারণ 16 ডিগ্রি 40 মিনিটের নিচে নামলে বৃষণ নবাংশে যেত, বর্গোত্তম হতো, তো সেই স্টেটে যাচ্ছে না। সুতরাং এটি রোহিণী নক্ষত্রে অবস্থান করবে। তো বকরি থেকে মার্গী হওয়ার পরে স্ট্যাটিক ফেজ থাকবে, তারপরে আস্তে আস্তে গতি নিয়ে পুনরায় 20 ডিগ্রি ক্রস করবে 20-3-2025। এটা মাঝরাতে 1:50 20 মার্চ 2025 পুনরায় 20 ডিগ্রি ক্রস করে সে কর্কট রাশির নবাংশে প্রবেশ করবে এবং অ্যাট লাস্ট সে এইবারের গোচরের মতন গোচরে তার রোহিণী নক্ষত্রকে ত্যাগ করবে, অর্থাৎ 23 ডিগ্রি 20 মিনিট ক্রস করে সে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে এবং পুনরায় সিংহ রাশির নবাংশে যাবে 11/4/2025 রাত্রি 12:10 12:10 AM, অর্থাৎ 10 থেকে 11 তারিখ যখন হচ্ছে সেই সময় বৃহস্পতি পুনরায় 23 ডিগ্রি 20 মিনিট ক্রস করবে এবং আলটিমেটলি ও 15ই মে ফাইনালি বৃষ রাশি ত্যাগ করে পরবর্তী প্রায় 15-12 বছরের জন্য সে মিথুন রাশিতে প্রবেশ করবে। সেটা পরের ফেজের আলোচনা। তো এই দীর্ঘ সময় বৃহস্পতি যতদিন এই বৃষ রাশিতে অবস্থান করেছে তার একটা কম্প্রিহেন্সিভ পোর্শন কিন্তু সে রোহিণী নক্ষত্রে অবস্থান করেছে, অর্থাৎ প্রথমে বৃষ রাশিতে প্রবেশ করে প্রথম 10 ডিগ্রি যাওয়ার পরে তারপরে 23 ডিগ্রি 20 মিনিট, সেটা মনে করুন জুন মাসের ফার্স্ট উইকের পর থেকে প্রায় অগস্ট মাস পর্যন্ত 2 মাস সে রোহিণী নক্ষত্রে ছিল। তারপরে মৃগশিরা নক্ষত্রে গেছে, বকরি হয়েছে, বকরি হয়ে পুনরায় রোহিণী নক্ষত্রে প্রবেশ করছে এবং এখন অবস্থান করছে প্রায় 4 মাস মতন। তার মানে এখানে 3টে নক্ষত্রের পুরো বিস্তার না থাকলেও রোহিণী পুরো আছে, কৃতিকার 3টে চরণ আছে, মৃগশিরার 2টো চরণ আছে, তাহলে কম্প্রিহেন্সিভ পোর্শন কিন্তু সে রোহিণী নক্ষত্রেই থাকছে এবং বকরি স্টেটে সে কিন্তু অনেকটা সময়ই থাকছে। আমাদের আলোচনা এই মুহূর্তে বকরি স্টেটে নিয়ে। আমি রোহিণী নক্ষত্র নিয়ে আপনাদের প্রথমে কয়েকটা জিনিস বলে দিই। দেখুন, রোহিণী নক্ষত্র সম্পর্কে মোটামুটি প্রত্যেকেই জানে যে এটি পরমেশ্বরের নিজের খুব পছন্দের নক্ষত্র, দ্য নক্ষত্র অফ ক্রিয়েটিভিটি, দ্য নক্ষত্র অফ অ্যাবাউন্ডেন্স। এই নক্ষত্র আমাদের যত রকম মেটেরিয়াল তথা স্পিরিচুয়াল অ্যাবাউন্ডেন্স দিতে পারে তার সব কিছু ধারক এবং বাহক। চন্দ্রের নক্ষত্র বলে, এবং মনে রাখবেন এর গণ কিন্তু নরগণ। তো ভগবান যখন তার স্পিরিচুয়াল স্টেট, তার যে পজিশন থেকে সে যখন মেটেরিয়াল স্টেটে আসে তখন এই নক্ষত্রে প্রত্যেক দ্বাপরে সে 64 কলায় পূর্ণ অংশে সে এখানে অবস্থান করে। তো অ্যাকচুয়াল এই ব্যাপারটা নিয়ে কোনোদিন আপনাদের বলবো যে সত্যযুগের পরে 1, 2, 3, 4, সত্যর পরে দ্বাপর 2, ত্রেতা 3, কলি 4। কিন্তু আপনারা দেখবেন এই যে কম্বিনেশনটা আছে এটা এখন যে সময় চলছে তাতে একটু উল্টানো আছে।
সত্যের পরে ত্রেতা আছে, তারপরে দ্বাপর আছে, তারপরে কলি আছে। এই যে উল্টানো যে ফ্যাক্টরটা থাকে, যখন 2 3 নম্বরে চলে আসে এবং 3 2 নম্বরে চলে যায়, সেই সময় ভগবান পূর্ণ অবতারে আসে। সেটা ব্রহ্মদেবের একদিনে একবার আসে। অর্থাৎ 100 বছর আয়ু দেওয়া আছে, সে 100 বছর ভাববেন না আমাদের 365 দিনে। সে 100 বছর মানে এই ব্রহ্মাণ্ডের মধ্যে সেটা হচ্ছে চতুর্যুগ, অর্থাৎ 43,20,000 বছর। সেটা যদি 1000 বার হয় সত্য ত্রেতা দাপর কলি করে, তবে সেটা 12 ঘন্টার সমান ব্রহ্মদেবের। তো এটাকে ডাবল করলে যেটা হয়, অর্থাৎ 43,20,000 ইন্টু 2000, এটা হচ্ছে ব্রহ্মদেবের একদিনের সমানই। একদিনে ভগবান একবার পূর্ণ অবতারে আসে। তখন এই সিকুয়েন্সটা এরকম 1, তারপরে 3 আসে, তারপরে 2 আসে, তারপরে 4 আসে, এবং 2-এর একদম শেষের দিকে ভগবান আসে পূর্ণ কলায়। যখন বাকি সময় অংশ অবতার, কলা অবতার, পূর্ণ অবতারে আসেন, অর্থাৎ 64 কলায় তিনি কখনো আসেন না, এই এক সময় আসেন শুধুমাত্র। তো আমরা খুব ফরচুনেট যে আমরা এই ফেজটার মধ্যে রয়েছি। তো যাই হোক, এটা নিয়ে বহু মানুষ প্রশ্ন করতে পারেন যে পৃথিবীর আয়ু এত বড় নয়, তো আপনি সব উল্টোপাল্টা কোথা থেকে। আমি কিছুই বলছি না, আমি শুধু কোট করছি। আর পৃথিবীর আয়ু নিয়ে সবকিছু বিবেচনা করা হয় না এখানে। যাই হোক, আলোচনা অন্যদিকে না নিয়ে গিয়ে আমি পরিষ্কার বলি, এই রোহিণী নক্ষত্রের অসম্ভব গুণী নক্ষত্র, এবং এই নক্ষত্রের দুটো দিকই আছে, 5 স্টার কনস্টেলিয়েশন, এবং এটি একটি চ্যারিয়টের মতন, বুলক-কার্ট। পূর্বের সময় ধন সম্পত্তি বা মানুষের যে পরিবহন, ট্রান্সপোর্ট, এই সমস্ত কিছু এই নক্ষত্রের দ্বারা পরিবাহিত হতো। একদম যখন চাকা আবিষ্কারের একদম পরের দিকের ঘটনা। তো একে সিম্বলাইজ করা হয়, তৎকালীন সময় তো গাড়ি বা এরকম কিছু ব্যাপার ছিল না। তো এই আমাদের যে চ্যারিয়েট বা রথ যেটাকে বলা হয়, তা চালাতেন যারা সমাজের মধ্যে একটু প্রভাবশালী মানুষ। প্রভাবশালী মানে অর্থনৈতিক, বিত্তশালী, তথা যে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের কাজের সাথে যুক্ত হয়। তো অক্স মানে সে অনেকটা ভারী বস্তু বহন করতে সক্ষম। সেটা শুধু মানুষের ক্ষেত্রে নয়, অনেক সময় অনেক উপাদানগত জিনিসও, মেটেরিয়াল জিনিসও পরিবহন করতে সক্ষম। কেউ বাজারে তার সবজি, আনাজ এসব নিয়ে বিক্রি করতে যাচ্ছেন, বা অন্যান্য কোনো প্রকিউরড থিংস সে নিয়ে যাচ্ছেন, তো এক্ষেত্রে পরিবহনের মাধ্যম হিসাবে দেখানো রয়েছে। বা তৎকালীন সময়েও যে মানুষ গাড়ি চলতেন, তাদের সমাজের একটু উচ্চ স্তরে রাখা হতো। তো এই নক্ষত্র অ্যাবাউন্ডেন্সের প্রতীক। এটা কি বোঝানো হয়েছে? অ্যাবাউন্ডেন্স আমরা দুরকমভাবে বিচার করি, একটা হচ্ছে মেটেরিয়াল, একটা স্পিরিচুয়াল। অ্যাকচুয়ালি শাস্ত্রে দুটোরই একসাথে গ্রোথ বলা রয়েছে। একটা সময় মেটেরিয়ালটা গুরুত্বহীন হয়ে পড়বে এবং মানুষ স্পিরিচুয়াল দিকে টান নিয়ে নেবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন ব্যাপারটা সেইভাবে গ্রহণযোগ্য নেই আর কি, সমাজের সংখ্যাগরিষ্ঠ জায়গাতেই বলা যেতে পারে। তো সেক্ষেত্রে মেটেরিয়াল জায়গাটাই গুরুত্ব পায়। তো যাই হোক না কেন, মেটেরিয়াল অ্যাবাউন্ডেন্সও চন্দ্রের সাথে যুক্ত। অনেকবার বলেছিলাম শুক্র এবং চন্দ্র, এবং সেই শুক্র মানে সেই চন্দ্র শুক্রের ঘরে গিয়েই, মানে এখন যেখানে বৃহস্পতি অবস্থান করেছে, তো সেখানে গিয়েই সে, আমরা এক্সল্টেড বলি। তো অক্ষয় তৃতীয়ার দিন কি হয়, রবি এবং চন্দ্র পরপর একে অপরের দ্বিধাদশে এক্সল্টেড থাকে, যা অক্ষয়, যা ক্ষয়নি, সেই দিনকে আমরা বলি অক্ষয় তৃতীয়া। বৈশাখ মাসে মোটামুটি তার গণ অনুসারে পড়বে, বুঝতেই পারছেন। অমাবস্যা যাবে, তার মোটামুটি 3rd দিনের দিন করবে, এই জন্য তৃতীয়া বলা হয়, অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া। তো সেটাও কিন্তু মোরলেস চন্দ্রের নক্ষত্রেই সে অবস্থান করবে। তো যাই হোক, এই নক্ষত্র অলওয়েজ অ্যাবাউন্ডেন্সকে রিপ্রেজেন্ট করে। এই নক্ষত্র আমাদের রিপ্রেজেন্ট করে আমাদের যে বিশ্বাসের জায়গা, অর্থাৎ আমাদের বলা যেতে পারে সিস্টেম অফ বিলিফস, আমাদের
প্যারামিটার অফ বিলিফ সিস্টেম তার উপরেও ডিপেন্ড করে। আপনি যদি মেটেরিয়ালি ভাবেন, মনে করুন যে আমরা যারা বাঙালি মানুষ তারা কি হয়, অধিকাংশই ভাত খাই, ডাল খাই, তরকারি খাই, এরকম খাবার দাবার খাই। এটা আমাদের একটা কালচারাল সিস্টেম, দীর্ঘদিন ধরে হয়ে আসছে, আমরা এইভাবেই খাচ্ছি, কনভেনশন আর কি। এখনকার দিনে অনেকে হয়তো অনেক শারীরিক সচেতনতার জন্য অন্য কিছু খেতে পারে, কিন্তু অধিকাংশ মধ্যবিত্ত বাঙালি পরিবারে এই খাবারই খাওয়া হয়। তো গম আমাদের এখানের প্রোডাকশন কম হয়, কারণ গম যত একটু শুষ্ক ওয়েদার হবে, যেখানে ভূমধ্যসাগরীয় জলবায়ু আসে, অর্থাৎ পশ্চিম ভারত বা মধ্য ভারতের পর থেকে পশ্চিম উত্তরপ্রদেশের দিক থেকে সেটা কার্যকরী হবে। তো আমাদের এখানে কিন্তু ন্যাচারাল, যদিও বহু মানুষ রুটি খায়, কিন্তু সেটা আমাদের নয়। এই যে কনভেনশন, যে কোনো জিনিস আমাদের বিলিফ সিস্টেম, আমরা কালচারালি সোশ্যালি যেটাকে ইনহেরিট করে নিয়ে এসেছি, এই রিপ্রেজেন্ট হচ্ছে কিন্তু আমাদের ধরুন এই রোহিণী নক্ষত্রের কারকতা। এবং ভগবান মানে ব্রহ্মদেবের সাথে যুক্ত রয়েছে, তো প্রজাপতি ব্রহ্মা ক্রিয়েশনের সাথে যুক্ত, ভগবান তাকে দায়িত্ব দিয়েছে আমাদের ক্রিয়েশনের জন্য। এই নক্ষত্রের মধ্যে অসম্ভব রকম ক্রিয়েটিভিটি, অসম্ভব রকম আর্ট অ্যান্ড কালচারের দিকে তার আসপেক্ট, প্রাইমারি ক্রিয়েটিভিটি আছে। চন্দ্র মানে কিন্তু শুক্র নয়, শুক্রের মধ্যে সেকেন্ডারি ক্রিয়েটিভিটি থাকে, নকল করা, ইমিটেট করা, এই ধরনের প্রবৃত্তি থাকে। চন্দ্র মানে প্রাইমারি ক্রিয়েটিভিটি, সে নিজেই প্রথম কোনো জিনিসকে তৈরি করবে, সেই ধরনের কারকতা আছে। রবি চন্দ্রের মধ্যে সবসময় প্রাইমারি ক্রিয়েটিভিটি থাকে। আর শুক্র হচ্ছে, সেই জন্য অনেকবার উদাহরণ দিয়ে বলেছিলাম যে সিনেমার লেখক বা ডাইরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, তিনি হচ্ছেন ক্রিয়েটিভ, তিনি জিনিসটা তৈরি করছেন, এবং অভিনেতা অভিনেত্রীরা সেটাকে তাদের গুণের দ্বারা পর্দায় রিফ্লেকশন করছেন। আলটিমেটলি পর্দার পেছনে যিনি রয়েছেন তিনি হচ্ছেন মেন কারক। হতে পারে অভিনেতা তার অসম্ভব অভিনয় গুণের জন্য সেই চরিত্রটাকে আরো সুন্দর করে ফুটিয়ে তুলছে, সেই জন্যই তাকে নেওয়া হয়েছে, তার জনপ্রিয়তা আছে, তার সমাজে গ্রহণযোগ্যতা আছে, যেগুলো শুক্রের কারকতা। কিন্তু বিষয়টা, যে বিষয়টা তাকে দিয়ে দেওয়া হচ্ছে, যার ওপরে সে অভিনয় সংগঠিত করছে বা যাই কিছু, সেইটা কিন্তু প্রাইমারি জিনিস। সেই খাদ্যটা না পেলে পরের ব্যাপারটা হবে না। এখন যদি ডাইরেক্টর নিজেই অভিনেতা হন, সেটা আলাদা ব্যাপার, অনেক সময় হয়। তো যাই হোক, আর্ট অ্যান্ড কালচার রিলেটেড অ্যাক্টিভিটিস, হ্যাঁ, এটা এই নক্ষত্র ফার্টিলিটির সাথে যুক্ত। ফার্টিলিটি মানে কিন্তু শুধুমাত্র যে আমরা কোনো সন্তান উৎপাদন বা সেই অংশটিকে দেখছি না। ফার্টিলিটি মানে নলেজকেও ফার্টাইল করে, সমস্ত, সেটা অ্যাবস্ট্রাক্ট বা মানে মেটেরিয়াল বা নন মেটেরিয়াল মানে লিভিং, এই সমস্ত কিছুকেই কিন্তু একসাথে কনজুগেটেড ফর্মে এটাকে দেখায়। অর্থাৎ কোনো মানুষ পড়াশোনা করছে কোনো একটা বিষয়ে, তার যদি এই সময় ভাব বা তার পরিস্থিতি এ সময় বেটার থাকে, তাহলে কিন্তু সে ওই বিষয়ে অসম্ভব রকম ফার্টাইল হওয়ার মতো ক্ষমতা সে অর্জন করতে পারবে। এটাও কিন্তু এর পজিটিভ গুণ আর কি। এখানে এটা বললাম ক্রিয়েটিভিটি, আমাদের মেটেরিয়াল যে সমৃদ্ধি আছে, যে আমাদের অ্যাবাউন্ডেন্স অফ মেটেরিয়াল থিংস যা আছে, সেটাও কিন্তু এখানে আছে। এখানে অসম্ভব রকম মানুষের মধ্যে মায়ের যেরকম আমাদের ন্যাচারালি, যেটা বলছি, সমস্ত অলমোস্ট সমস্ত অ্যানিমেলের ক্ষেত্রেই বলছি, মায়ের দেখবেন একটা অন্যরকম ডিউটি থাকে, এই ডিউটিটা অন্য কেউ নর্মালি করতে পারেন না, এক্সেপশন আছে কিন্তু নর্মালি করতে পারেন না। সেই ডিউটিটার মধ্যে কিন্তু লাভ এবং অ্যাফেকশন আছে, এবং সেটার মধ্যে বিন্দুমাত্র কোনো মানে তার বিনিময়ে কোনো চাহিদা নেই। এই ধরনের কাজের সাথে কিন্তু এই নক্ষত্রের যোগাযোগ রয়েছে। অর্থাৎ মানুষকে এইরকম কাজের মধ্যে তাকে কোনো না কোনোভাবে তার সাথে রিলেট করে আর কি, পরিষ্কার ভাষায়। আমাদের যে সমস্ত বলছিলাম একটু আগে, যে প্রাইমারি ক্রিয়েটিভিটির থেকে সেটাকে বিভিন্ন শাখার মধ্যে ছড়িয়ে দেওয়া,
বা ধরুন আমাদের ক্রিয়েটিভিটিটাকে নিচের দিকে নামানো, মানে আরও ছড়িয়ে সেটা সমাজের বিভিন্ন অংশে, যাতে সেই গুণ দ্বারা মানুষের মধ্যে উৎপাদন ক্ষমতা বা ধরুন সমৃদ্ধি আরও আসে, তাদের অর্থনৈতিক বা বুনিয়াদি যে ধাঁচা আছে সেটা যাতে মজবুত হয়, সেই সংক্রান্ত জায়গাও কিন্তু বেটার দেবে। দেখুন, প্ল্যানেট যখন বকরি যায়, প্ল্যানেট তো আর বকরি হয় না, বারবার বলেছি, যেটা মনে হয় যেন পেছন দিকে যাচ্ছে, এটা একটা রিলেটিভ মোশন, অ্যাঙ্গুলার রিলেটিভ মোশন। বৃহস্পতি তার কক্ষপথে, ইলিপ্টিক্যাল কক্ষপথে ঘুরছে, পৃথিবী তার কক্ষপথে ঘুরছে, ঘুরতে ঘুরতে কখনো মনে হয় যে পৃথিবী থেকে বৃহস্পতি পেছন দিকে চলে যাচ্ছে। তো এই যে ফেজটা, এই ফেজটাকে আমরা বকরি বলি, কিন্তু তার ইম্প্যাক্টটা যেভাবে হয় সেটা হচ্ছে আমরা কি দেখছি তার উপরে ইম্প্যাক্ট হয় না। অ্যাকচুয়াল ঘটনাটা কি হচ্ছে, যে যার কক্ষপথের মধ্যে পৃথিবী থেকে বৃহস্পতি এখন বৃষ রাশিতে রয়েছে, তার কক্ষপথের মধ্যে সব থেকে কাছাকাছি আছে। তো কাছাকাছি থাকার জন্য তার যে ইম্প্যাক্ট, তার যে রেজাল্ট অনেক বেশি বেড়ে যায়। সেই জন্য মহর্ষি পরাশর অনেক সময়, অনেক ক্ষেত্রে, সব নবাংশে নয়, 108টা নবাংশের সব ক্ষেত্রে নয়, কিন্তু বকরি গ্রহকে অলমোস্ট তুঙ্গ গ্রহের মতন তুলনা করা হয়েছে। ইভেন যখন মকর রাশিতে বৃহস্পতিকে আমরা নর্মালি কি বলি, ডেবিলিটেটেড বলি, তো সেখানেও যখন বকরি থাকে, দেখবেন সেখানে চন্দ্রের 22 নম্বর নক্ষত্র দেওয়া আছে, শ্রবণা, তো কম্পেনসেট করার জন্য। তো সেখানেও বকরি অবস্থায় কিন্তু গ্রহ তার যে নর্মাল ফল প্রদানকারী তার থেকে বেশি ফল প্রদান করে, কিন্তু খুব অ্যাকিউট ভাবে করে। অর্থাৎ যখন সে মার্গী চলে, তখন সে পুরো এরিয়াটাকে একবারে নিয়ে সে দেখছে। মনে করুন কোনো ব্যক্তি দর্শক আসনে বসে আছেন, আর যিনি মঞ্চে রয়েছেন কোনো আরেকজন ব্যক্তি, তিনি পুরো দর্শককে দেখতে পাচ্ছেন। কিন্তু হঠাৎ করে ধরুন অনেক সময় হয় না, আমরা দেখি সঙ্গীত অনুষ্ঠান বা এরকম কিছুতে আলো নিভিয়ে দিল বা খুব লো লাইট করে দিল, এবার রিফ্লেকশন করছে কোনো 3-4 জন মানুষের মধ্যে, তো গায়ক কিন্তু এই 3-4 জন কি দেখতে পাচ্ছে স্টেজ থেকে, বা কোনো গুণের প্রদর্শক যাই হোক না, সে কিন্তু ওই কটা মানুষকে দেখতে পাচ্ছে। তখন কিন্তু তার দেখার যে জায়গাটা সেটা অনেক বেশি অ্যাকিউরেট হবে, কারণ তিনি খুব অল্প অংশকে দেখছে, পুরোটাকে দেখছে না। সেই জন্য যখন বকরি হয় প্ল্যানেট, সে একদম বিমিং ভাবে সে কোনো যে সেক্টরগুলো তার কারকতার সাথে যুক্ত, সেই কারকতাগুলোকে সে বেশি করে দেখে। অন্যান্য অনেক যেগুলো ধরুন সেকেন্ডারি বা টার্সিয়ারি যে সমস্ত কারকতা আছে, সেগুলোকে কিন্তু সে সময় সে অনেক ক্ষেত্রে উপেক্ষাও করে বা কম গুরুত্ব প্রদান করে আর কি। আমাদের যেটা হয় সেটা, বকরি যখন এসছে তখন বৃহস্পতি কিন্তু ওই অংশটা অলরেডি একবার চলে এসেছে, তো সে এবার পেছন দিকে, আমাদের মনে হচ্ছে পেছন দিকে যাচ্ছে, অ্যাকচুয়ালি সে পৃথিবীর কাছাকাছি চলে এসেছে। তো আপনি দুটো দিক থেকে চিন্তা করুন। প্রথম কথা, মনে করুন আপনি বাড়ি থেকে বেরিয়েছেন, কিছু দূর যাওয়ার পরে মনে হয়েছে আপনি চাবিটা রেখে এসছেন, এবার আপনি পেছন দিকে আসছেন, ওই আসাটা খুব বিরক্তির, কারণ ওই টাইমটা টোটালি নাল টাইম, আপনার ওই দিনের সময় থেকে কাট হয়ে গেল, আনপ্রোডাক্টিভ টাইম টোটালি। এবার আপনি বাড়িতে আসলেন, চাবি নিলেন, আবার ওই একই দূরত্ব যাচ্ছেন, যেটা মার্গী হওয়ার পরও যাবে। সুতরাং এই যে রুটটা, এটা খুব ফ্রাস্ট্রেটিং। সেই জন্য বকরি গ্রহকে অনেক ক্ষেত্রে, অনেক বইতে বা অনেক পণ্ডিতদের দ্বারা বা বর্তমান যুগে অধিকাংশ বাজার চলতি বইতে নেগেটিভ বলা আছে। অ্যাকচুয়ালি নেগেটিভ নয়, আপনি যদি সেই জায়গাটাকে পজিটিভলি নেন, যে আমি কেন ভুলে গেলাম, এটা তো আমার সব থেকে এসেন্সিয়াল, আমি গিয়ে অফিসে তালা খুলবো, যে কারণে আমি কাজে যাচ্ছি সেই জিনিসটাই ভুলে গেলাম, তো সেটা কিন্তু আপনাকে একটা সহবত শিক্ষা দেবে, যে আপনি এই কাজটা ভবিষ্যতে একবার বেরোনোর আগে পকেটে হাত দিয়ে দেখে নেবেন চাবিটা আছে কিনা, বা এসেন্সিয়াল থিংস যেগুলো আছে সেগুলো আছে কিনা। তো এটা একদিক থেকে চিন্তা করলে এটার মধ্যে পজিটিভিটি আছে। কিন্তু নর্মালি মনে করুন চাবি নেওয়ার জন্য আমরা কোনো বাস বা ট্রেন মিস করে গেলাম, বা আমাদের পৌঁছাতে দেরি হলো, তার ফলে আমরা কল্পনা করে নিচ্ছি ওই অংশে আমরা আধ ঘন্টা পরে পৌঁছাবো, সেটা ফ্রাস্ট্রেটিং। তো দুটো দিক আছে।
শেখারও জিনিস আছে, আবার শেখার সাথে সাথে তার কিছু ভবিষ্যতে কিছু পোস্ট এফেক্টও আছে, যার জন্য আপনাকে কিছু বিরক্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে পারে। সেটা হচ্ছে বকরির একটা। আর উল্টো দিক থেকে ভাবো, বকরি তখনই হচ্ছে যখন পৃথিবী এবং সেই সংশ্লিষ্ট গ্রহ তার নিজস্ব কক্ষপথে কাছাকাছি আসছে। কাছাকাছি আসার জন্য পৃথিবীর উপরে তার ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়ছে, তার যে প্রভাব প্রতিপত্তি, যেটা তার নর্মালি দূরত্বে থাকাকালীন যেটা ছিল তার থেকে বেশি বাড়ছে। সুতরাং সে কিন্তু যে ভাবের মধ্যে তার বেশি কাজ করার দরকার, বা যে কাজগুলো তার আনফিনিশড রয়ে গেছে, সেই কাজগুলোকে সে কিন্তু করার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি চাবিটা নিতে আসলো মানে কি, সে ওই কাজটা তার আনফিনিশড ছিল, সে ভুলে গেছে, অনেকটা দূর যাওয়ার পর মনে করেছে, এবার নিতে আসছে। তো সেই আনফিনিশড ওয়ার্কটা এখানে ফুলফিল হয়। তো দুটো দিক থেকে এটাকে ব্যাখ্যা করা যেতে পারে, এবং দুটোই এক্ষেত্রে একসাথে মানে প্রাণিধানযোগ্য আর কি, এর দুটোরই প্রধান। তো আপনাদের যে জিনিসটা হবে সেটা হচ্ছে পার্সোনাল গ্রোথ বা ফ্যামিলিগত গ্রোথ, বা ধরুন ডিভাইন গ্রোথ, যেটাই বলুন না কেন, এটা আপনি ধরুন কোনো কারণে ছেড়ে এসছেন, সেটাকে আবার রিগেইন করতে পারেন। অবশ্যই অ্যাবাউন্ডেন্সের সাথে যুক্ত, অবশ্যই পেশেন্স তার সাথে যুক্ত। কোনো রিলেশনশিপ কোনো কারণে ধরুন খারাপ হয়ে গেছে, কোনো কথাবার্তা বা ব্যবহারিক কারণে, সেটাকে পুনরায় স্টাবলিশ করার জন্য ইট উইল বি দ্য বেস্ট টাইম। বা ধরুন আপনি কোনো একটা বিশ্বাস কিছুদিনের জন্য করেছিলেন, কিন্তু সেটাকে ইন্ট্রোস্পেক্ট করেননি। কিছুদিন আসার পরে মনে হয়েছে যে সেই বিশ্বাসটা তো সত্যি ছিল, কিন্তু আমি দ্রুত চলে এসেছি। তো এখানে যাওয়ার পরে সেই বিশ্বাসটাকে, সেই বিলিফ সিস্টেমটাকে আপনি কিন্তু ইনকালকেট করার মতন জায়গা এখানে তৈরি হবে আর কি। তাছাড়া বিভিন্ন রকম সম্পত্তিগত, বিভিন্ন রকম ধরুন মেটেরিয়াল অ্যাসপেক্টে যে সমস্ত বিষয়, একটা গল্পই কেউ একজন, মনে করুন একজন লেখক বা লেখিকা, তিনি একটা গল্প আধা লিখতে লিখতে ছেড়ে এসেছেন, তার বিষয়টা পছন্দ হচ্ছে না। হঠাৎ করে তার এই সময় মনে সেই বিষয়ের সাথে খুব সাদৃশ্য আছে এরকম কোনো একটা কনটেক্সট তিনি পেয়ে গেলেন, এবং সেটাকে তিনি অ্যাড অন করে গল্পটিকে সুন্দর করে দাঁড় করিয়ে দিলেন এ সময়। এবং সেটা কিন্তু মানে তার প্রসপারিটি বলুন, পপুলারিটি, তার লেখার ক্ষমতা, সব থেকে বড় কথা, যিনি পাঠক তার মনে কিন্তু একটা প্রতিক্রিয়া, পজিটিভ প্রতিক্রিয়া তৈরি করা, সেগুলো তৈরি করে এই সময়। ইটস এ ভেরি মানে ভীষণ ভালো গোচর। মানে এই সময়ের মধ্যে আমি যেটা বলেছিলাম, এই ফেজটার মধ্যে এইটাকে বলা যেতে পারে সিলভার লাইনিং এই সময়টাকে। এবার দেখুন এই নক্ষত্র বিরাজ করছে অ্যাকচুয়ালি শুক্রের ঘরে, এবং এই শুক্রের ঘর থেকে দ্বিতীয় পঞ্চম যে ঘর আছে সেটা বুধের ঘর, এবং পঞ্চম ঘরে অলরেডি বৃহস্পতির দৃষ্টি রয়েছে, এবং সেই ঘরের অধিপতি বুধ নিচে, এবং বুধ এখন ওই 26 তারিখ, 25 তারিখ রাত ক্রস করে 26 তারিখ সে বকরি হতে চলেছে। তার ফলে বুধও এখানে কিন্তু, এবং বুধ গণ্ডান্ত স্টেটে যাচ্ছে, এবং বৃহস্পতির নবাংশে ঢুকে সে গণ্ডান্ত হয়ে বকরি হচ্ছে। সুতরাং এক্ষেত্রে বুধও কিন্তু সমপরিমাণ আসপেক্টে চলে আসছে, বুধের উপর দৃষ্টি রয়েছে, নবাংশ সাথে যোগ রয়েছে। সুতরাং আমাদের কমিউনিকেশন, ট্রান্সপোর্ট যেগুলো কোনো কারণে বিঘ্নিত হয়েছিল, সেটা কিন্তু কিছুটা এক্ষেত্রে গতিশীলতা পাবে, বিশেষত যার সাথে কোনো রকম কার্যকরী যে সমৃদ্ধির যোগ আছে, ফার্টিলিটির যোগ আছে, যে কোনো রকম। আমি কিন্তু বলেছি ফার্টিলিটির ব্যাপারটা আগে, সেটা শুধুমাত্র কোনো প্রাণী বা কোনো সন্তান শুধু উৎপাদন সেটাই কিন্তু নয়, ফার্টিলিটি মানে নল অ্যাসপেক্টে। আচ্ছা, রোহিণীর যে অবস্থান সেটা শুক্রের ঘরে, এবং শুক্র কিন্তু এই সময় সে বৃহস্পতির ঘরে রয়েছে, এবং 7ই ডিসেম্বর মকরের ঘর, তারপরে কুম্ভের ঘর, এবং আলটিমেটলি জানুয়ারি মাসের একদম শেষের দিকে 28 বা 29 তারিখ এরকম হবে, সে কিন্তু মীন রাশিতে প্রবেশ করবে, এবং কিছুদিন যাওয়ার পরে বকরি হবে। তার ফলে শুক্রের প্রাধান্য এখানে সমপরিমাণে বৃদ্ধি পাচ্ছে। তার ফলে আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত,
বিভিন্ন রকম স্কাল্পচারাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত, ক্রাফটম্যানশিপের সাথে যুক্ত, সেই ফলও কিন্তু এখানে বৃদ্ধি পাবে। রোহিণী নক্ষত্রের একটা জিনিস বলি যে আমাদের পশু এর সাথে যুক্ত রয়েছে, সে কিন্তু কোবরা, মাথায় রাখবে। সুতরাং দরকার পড়লে এই রোহিণী নক্ষত্র কিন্তু ভীষণ রকম মানে এখানে কিন্তু রজতম রজ গুণ বেশি রয়েছে। ভগবান আসলে যে কোনো জিনিসেরই পুরোটাই সাত্ত্বিক হয়ে যায়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু জেনারেল যখন যাচ্ছে এর মধ্যে কিন্তু রজগুণ প্রচুর পরিমাণে রয়েছে। তার ফলে এই নক্ষত্র কিন্তু পাল্টা আঘাত হানতে জানে, কিন্তু সেটা খুব লেজিটিমেট ওয়েতে, এরকম নয় যে সে করবে। বিশেষত এখানে আঘাতটা এরকম জায়গায় হয় যে কোনো প্রপার্টি রিলেটেড জায়গা, মানি নয়, কিন্তু মানি প্রপার্টি নয়, মানি হচ্ছে একটা মোড অফ ট্রানজাকশন। প্রপার্টি সেটা মুখ্যত মানে ইমুভেবল প্রপার্টিকে কিন্তু এখানে দর্শায়। সেই জায়গায় যদি কেউ কারুর ধরুন ক্ষতি করে, কেউ কারুর জমি বা বাড়ি বা কোনো ধরুন কোনো অন্য কোনো ইমুভেবল কোনো মেটেরিয়াল জিনিস সে নিয়ে নিল, তাহলে কিন্তু এই সময় সে ওই ব্যাপারটা নিয়ে কনসার্ন হতে পারে। এটা ডিপেন্ড করবে কতটা সে করতে পারছে আর কি। আচ্ছা, এটাকে অ্যাকচুয়ালি এক্সপ্যানশনকে দর্শায় সবসময় নক্ষত্র। বৃহস্পতি সবসময় এক্সপ্যানশন। আমি অনেকবার বলেছি, বৃহস্পতি কোনো একজন ব্যক্তি একা আছেন, তিনি বিবাহ করলেন, দুজন হলেন, সন্তান হলো, তিনজন বা চারজন হলেন, অর্থাৎ নাম্বারস আর ইনক্রিজিং অটোমেটিক্যালি। একজন মানুষ আনএমপ্লয়েড আছেন, তিনি চাকরি করলেন বা ব্যবসা করলেন, তিনি অর্থ উপার্জন করলেন, তার দ্বারা তিনি কিছু প্রপার্টি স্থাবর অস্থাবর সম্পত্তি করলেন, অর্থাৎ তার পরিমাণটা বাড়ছে। যদিও মায়াবাদের সাথে যুক্ত, যেহেতু চন্দ্র আছে, কিন্তু অ্যাপারেন্টলি সেটা বাড়ছে এই ধরনের। এবং সেটাকে যদি আপনি স্পিরিচুয়াল দিকে টান নেন, সেটাও কিন্তু দেখায়। এবং কালপুরুষের দ্বিতীয় ঘর, সেটা কিন্তু ফুড, ফ্যামিলি, ফিনান্সের সাথে যুক্ত। এখানে ডিরেক্টলি শুক্র এখানে কিন্তু বেনিফিট দেবে। বিশেষত আপনারা দেখতে পাবেন যে ওই মোটামুটি 19-20 ডিসেম্বরের পর থেকে কিন্তু এ সার্টেনলি বেটার ফল দেবে, প্রচুর বেটার কোঅর্ডিনেশন তৈরি করে দেবে। এবং বৃহস্পতি যেহেতু মোটামুটি পার্মানেন্ট কোঅর্ডিনেশন কিন্তু এখানে তৈরি করতে সমর্থ হবে। এবং লাক্সারি, ব্র্যান্ড ভ্যালুয়েশন, এসবের প্রতিও কিন্তু মানুষের বেশ রুচি বা ইচ্ছা এখানে তৈরি হওয়ার দেখাচ্ছে। একটা জিনিস শুধু বলে দিই, বৃহস্পতি যেখানে বক্রী হয়েছে বা রোহিণী নক্ষত্রে যাচ্ছে, সেই নক্ষত্রের যিনি অধিপতি চন্দ্র, সেই ঘরে মঙ্গল বক্রী হতে চলেছে। আমি আজকে যখন রেকর্ড করছি 19 তারিখ, তো আজকে কিন্তু মঙ্গলের গতি অলমোস্ট প্রায় খুবই কম, মানে আগামী ধরুন 16-17 দিনে সে 1.5 ডিগ্রি 1.25 ডিগ্রি মতন যাবে। সুতরাং বুঝতেই পারছেন লাস্ট 4-5 দিন তার একদম গতি কম থাকবে। তো এই যে এত কম গতি, এবং এখানে বক্রী হয়ে উল্টো দিকে সে যাবে, বুধের ঘরের দিকে যাবে, সো বুধের ঘরকেও সে ইম্প্যাক্ট করবে। তো চন্দ্র কিন্তু আমাদের, চন্দ্র এবং রবি মনে রাখবেন, আমাদের প্রাইমারি যে নিডস আছে, অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, প্রাইমারি নিডস, এই প্রাইমারি নিডসে কিন্তু এ প্রভাব বিস্তার করে, বা সেটাকে কিছুটা ডোয়ার্থনেস তৈরি করে, অর্থাৎ কমিয়ে দেয় সেটাকে। তা আপনারা মান্ডেন অনুসারে আপনারা দেখতে পাবেন যে এই সময়ে কিন্তু পৃথিবীর অনেক জায়গায় এই মানে একদম বেসিক যে নিডস আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই নিয়ে কিন্তু অনেক জায়গায় বেশ কিছু মানে ডিমান্ড বা এজিটেশন এগুলো তৈরি হওয়ার জায়গা রয়েছে। সেটা কিন্তু সহজেই বোঝা যাবে, এটুকুও বলছি। আর তার সাথে রোহিণী নক্ষত্র অ্যাকচুয়ালি ইনিশিয়েশনের জন্য খুব বেটার একটা নক্ষত্র। সবার ক্ষেত্রে নয়, তবে 70% লোকের ক্ষেত্রে এটা কিন্তু বেটার ফল দেয়।
বিশেষত এই সময়কে রিপ্রেজেন্ট করে যে গুরুকে তুমি ক্রমাগত প্রশ্ন করে যাও। গুরু এবং শিষ্য একে অপরকে মোটামুটি 1 বছর ধরে চিনবে, যে গুরু দেখে নেবে শিষ্য হওয়া বা শিষ্যা হওয়ার যোগ্য কিনা, আর শিষ্যাও দেখবেন ইনি গুরু হওয়ার যোগ্য কিনা। দুজনকেই কিন্তু সমানাধিকার দেওয়া হয়েছে আমাদের শাস্ত্রে। তো তারপরে ওয়ান্স অ্যাকসেপ্টেড, শিষ্যের কাজ হচ্ছে তার বাণী শোনার পরে তাকে কনস্ট্যান্ট প্রশ্ন করে যাওয়া। প্রশ্ন শুনে তাকে বিরক্ত হলে হবে না, প্রশ্নের উত্তর দিতে হবে। আর 2 নম্বর হচ্ছে এই গুরুর কাজ প্রশ্ন উত্তর দেওয়া। এই সময়টা তার জন্য বেটার। তো যারা স্পিরিচুয়াল সেক্টরে আছেন বা সেই সেক্টরে মনে করছেন যাবেন, বা সেই সেক্টরে কোনো পড়াশোনা শুরু করতে চাইছেন, তাহলে এই সময় তার জন্য সব থেকে ভালো সময়। এই সময়ে যে অ্যাকচুয়াল ট্রুথ, আমি কে, আমি কেন এখানে এসেছি, আমার কি কর্তব্য, ভগবানের সাথে রিলেশন, এই 4টে এবং কাল 5টা জিনিসের এখানের পূর্ণ ব্যাখ্যা আপনি এ সময় নেওয়ার জন্য দ্য বেস্ট টাইম। যারা ধরুন একটু কৃপণ, নর্মাল স্বভাবগতভাবে, তাদের ক্ষেত্রে চেষ্টা করবেন একটু ডোনেশন করা এই সময়। হ্যাঁ, এবার কোন ক্ষেত্রে ডোনেশন করা, যদি কোনো ক্ষেত্র না পান তাহলে এমন জায়গায় করবেন যেখানে মানুষ কিছু খাদ্য পায়, বিশেষত ছোট বাচ্চা বা অসুস্থ যদি কেউ থাকেন তাহলে অবশ্যই, বা বয়স্ক মানুষ যদি থাকেন তারা যাতে খাদ্য পায়। আর যদি পারেন শীতবস্ত্র, শীত পড়বে, যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়বে, হ্যাঁ, তো যেহেতু সুতরাং আপনার সাধ্য মতো অন্তত 3টে কম্বল প্রদান করবেন, মিনিমাম 3। আর তার থেকেও যদি কৃপণতা বেশি থাকে তাহলে অন্তত কোনো একজন মানুষকে একবেলার পেট ভরের খাদ্য দেওয়ার চেষ্টা করবেন, অন্তত 15 দিনে একবার। আর নর্মাল মানুষ যাদের মধ্যে এই ধরনের চ্যারিটি করবার প্রকৃতি সবসময় আছে, তারা যত পারবেন ডোনেশন করবেন। আমি বললাম প্রাইমারি জায়গায় খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা তার পরের, প্রাইমারি পরের ক্ষেত্র, এই জায়গায় যতটা পারবেন করবেন। 2টো জিনিস সম্পর্কে শুধু বলে দেব, যাদের রক্তে কোনো রকমে ধরুন ভারী জিনিস বেশি আছে, মানে ফ্যাট জাতীয় বস্তু বেশি আছে, যেটা হার্টকে ক্ষতি করতে পারে, ডাক্তারবাবু বলেছেন, ওষুধ দিয়েছেন, সেগুলো নিয়মিত খাবেন। আর যাদের প্যানিক অ্যাটাক বা হাইপার টেনশনের সমস্যা রয়েছে, তারা এই সময় কিন্তু সাবধানে থাকবার চেষ্টা করবেন। মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য বলে দিই, দেখুন 2টো জিনিস বলবো যেটা মাথায় রাখবেন। অতিরিক্ত যাদের খাদ্যরসিক মানুষ, তারা চেষ্টা করবেন খাবারের উপরে কন্ট্রোল করা, নাহলে কিন্তু ওবেসিটি বাড়াবে এবং আপার অ্যাবডোমেনে আপনার প্রবলেম তৈরি করবে, বা অলরেডি যাদের প্রবলেম আছে কোনো না কোনো কারণে, মানে সেটা কিন্তু এনহ্যান্সড হবে। যাদের ক্ষেত্রে কোনো শরিকি বিবাদ আছে, জমি বাড়ি সেই সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেম একটু রেজ করতে পারে। বাট মঙ্গল যখনই পুনর্বসু নক্ষত্রকে টাচ করে নেবে, আমি ডেটটা বলে দিয়েছিলাম মঙ্গলের, আমি জানি না সেই প্রোগ্রাম আপলোড হয়েছে কিনা, তাহলে আপনারা একটু ডেটটা দেখে নেবেন। পুনর্বসু নক্ষত্রে যখন বকরি হয়ে পুনরায় টাচ করবে, তো তারপর থেকে কিন্তু সেটা আস্তে আস্তে কমতে থাকবে। এটা তবে ডিপেন্ড করবে যে আপনি কোন দশা রয়েছেন। খুব নেগেটিভ দশায় থাকলে সেটা কিন্তু আরও দিন, 2 সপ্তাহ মতো এটা খুব, যাকে বলা যায় খুব অ্যাকিউট থাকবে, তারপরে কমবে। আর পরিবারকে বেশি স্ট্রেনদেন করার জন্য, বেশি স্ট্রেনদেন মানে অর্থনৈতিক বুনিয়াদকে ঠিক করবার জন্য আপনি ওভারওয়ার্ক করতে পারেন। আপনি পরিবারকে নিয়ে বেশি চিন্তিত বা বেশি অতিরিক্ত কনসার্ন থাকা, সেগুলো আপনি হবেন। এবং আপনি যা অর্থ মান সম্মান উপার্জন করবেন, সেটা পরিবারের সাথে ডিস্ট্রিবিউট করেই কিন্তু করবেন। একদিক থেকে বেটার, কিন্তু যে ওভার কথাটা বলেছি ওটাতে নজর দেবেন, ওটার ক্ষেত্রে সাবধান থাকবেন। যাদের লিভারের সমস্যা রয়েছে তারা কিন্তু এ সময় যথেষ্ট সাবধানে
বা ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে চলবার চেষ্টা করবেন। বৃষ লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন লগ্নে বৃহস্পতি রয়েছে এবং বৃহস্পতি রোহিণী নক্ষত্র মানে তৃতীয় পতির নক্ষত্রে রয়েছে এবং সেই ঘরে মঙ্গল দ্বাদশপতিও বসে রয়েছে। তো আপনার মধ্যে না এই সময় দুদিকের ইন্ট্রোস্পেকশন হবে। যদি মেটেরিয়াল ইন্ট্রোস্পেকশন খুব বেশি পরিমাণে হয় তাহলে আপনি বুঝবেন যে আপনার যে স্পিরিচুয়াল প্ল্যানেট মুখ্যত শনি সে ছকে উইক আছে। আমি খারাপ ভালোর প্রশ্নে যাচ্ছি না, উইক আছে বা মাঝারি প্রকৃতির আছে বা দশাগত দুর্বলতাও থাকতে পারে, এটা 1 নম্বর। 2 নম্বর, যদি দেখেন যে মেটেরিয়াল গ্রোথের থেকে স্পিরিচুয়াল গ্রোথ বেশি রয়েছে তাহলে কিন্তু বুঝবেন এটা অত্যন্ত ভালো সময়, যেটা আপনাকে আপনার অতীতের যে সমস্ত ভুলভ্রান্তি আছে সেগুলোর থেকে অ্যামেন্ডমেন্ট করে আপনাকে বাইরের দিকে বেরিয়ে আনতে কিন্তু সাহায্য করবে এবং সেটা নিজের মধ্যে হবে, যেটাকে আমি সেলফ ইন্ট্রোস্পেকশন বলি, সে নিজের মধ্যে হবে বেশি পরিমাণে। আপনার বৃহস্পতি অ্যাকচুয়ালি 8th এবং 11th হাউসের লর্ড, সে আপনার অ্যাসেন্ডেন্টে রয়েছে 3rd হাউসে। 3rd হাউস ইজ দ্য 8th হাউসের 8th হাউস। তো সেদিক থেকে আপনার মধ্যে হিউজ এনার্জি ট্রান্সফরমেশন, একটু প্রতিবাদী ক্যারেক্টার, সত্যি কথা বলে দেওয়া, বা ধরুন খুব ক্রিয়েটিভ যারা, সেই ক্রিয়েটিভিটির প্রদর্শন বা সেই ক্রিয়েটিভ ইভেন যারা মনে করুন সফটওয়্যার রিলেটেড কাজ করেন বা এই সমস্ত, তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যাধিক এরকম গ্রোথ এবং প্রসপারিটি কিন্তু শো করছে। ভালো দশা হলে কিন্তু যথেষ্ট ভালো গ্রোথ দেবে। কোনো পুরনো কোনো প্রপার্টি সেল করে সেখান থেকেও কিন্তু অর্থনৈতিক ডেভেলপমেন্ট এই সময় আপনাকে শো করছে। ব্লাড সুগার, প্রস্টেট এবং আর্থারাইটিস থেকে সাবধান থাকবেন। মিথুন লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 7th এবং 10th হাউসের লর্ড সে আপনার দ্বাদশে রয়েছে, বকরি 2nd হাউসের লর্ডের নক্ষত্রে রয়েছে এবং সেখানে মঙ্গল অবস্থান করছে। তার ফলে আপনি যত পারবেন আপনার রুটের দিকে যাওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ একদম সেন্টারে। বা ধরুন আপনার যাদের কাছ থেকে আপনি যে কোনো রকম শিক্ষা, মৌলিক বা যৌগিক শিক্ষা যে নিয়ে আপনি নিজের জায়গাটা পর্যন্ত এসেছেন জীবনে, সেই জায়গাগুলোকে পুনরায় ইন্ট্রোস্পেক্ট করবার চেষ্টা করবেন এবং যতটা সম্ভব চেষ্টা করবেন খুব নিঃশব্দে, খুব কাম অ্যান্ড কুল ওয়েতে কাজ করা, না হলে কিন্তু জায়গায় কিছুটা ভোলাটাইল সিচুয়েশন তৈরি হওয়ার যোগ রয়েছে। অযথা বিতর্কে জড়াবেন বা কিছু কিছু ক্ষেত্রে গ্রোথ বা প্রসপারিটি দেবে, কিন্তু সেটা বিভিন্ন রকম সিনক্রিয়েট সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনাকে প্রদান করতে পারে বা অবস্ট্যাকলসের মধ্যে দিয়ে প্রদান করতে পারে, বিশেষত আপ টু 4th of January। তো যাই হোক, সেটা একটু বুদ্ধি দিয়ে চলবেন এবং শারীরিক ক্ষেত্রে আপনাদের বলবো আপার চেস্ট এবং আপার অ্যাবডোমেন দুটোরই কিন্তু নজর দেবেন। আর কোমর অংশে যদি কোনো অর্থোপেডিক সমস্যা থাকে, বোথ মেল ফিমেল দুজনেই কিন্তু নজর দেবেন, তেমন হলে চিকিৎসকের পরামর্শ নেবেন। আমি চাকরি ক্ষেত্রে এই সময় আপনাদের চেঞ্জ বা সেরকম কিছু দেখছি না, তবে নিজের গ্রহণ, শিক্ষাগত যোগ্যতা বা এই সমস্ত কিছু বিশেষত কাজের ক্ষেত্রে বৃদ্ধি করবার জন্য বেস্ট। আমি জন্য বলছি সবসময় নিজেকে একা রেখে একদম রুটের সাথে কানেক্টেড হয়ে সেখানে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলোকে ঠিক করা বা সেগুলোকে পুনরায় আবার নতুন করে শেখা বা সেগুলোর অ্যাডভান্সমেন্টে কিছু শেখা, সেই চেষ্টাটা করা দরকার। কর্কট লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 10th হাউসে রয়েছে, 11th হাউসে রয়েছে বৃহস্পতি, বকরি হয়েছে, লগ্নপতির লর্ডে রয়েছে। এই সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে যে আমি খুব গ্রহণযোগ্য সময় বলছি সেটা নয়। আপনি শুধু চেষ্টা করবেন যে যদি সন্তান সন্ততি থাকে তাদের সাথে রিলেশনশিপকে খুব ক্লোজলি মেনটেইন করা, বা যদি কোনো জায়গায় কোনো রকম ত্রুটি বিচ্যুতি ঘটে থাকে সেটাকে যতটা সম্ভব মিনিমাইজ করা, বা তেমন হলে একদম সেটা সেই ইগো বা সেই রিলেটেড জায়গা থেকে বেরিয়ে যাওয়া। এটা খুব প্রাইমারি জায়গা। এটাকে চেঞ্জ করলে পরবর্তীকালে যখন স্যাটার্ন মীন রাশিতে যাবে সেই সময় আপনি কিন্তু দেখবেন স্যাটার্ন মীন রাশিতে যখন ঢুকবে তার কিন্তু
কিছুদিন পরেই বৃহস্পতিও রোহিণী নক্ষত্র ত্যাগ করবে, মোটামুটি ওই 15 দিন মতন পরে। তো এটা আপনার ক্ষেত্রে খুব ভালো কানেকশন শো করছে, সেই ডিভিডেন্ড আপনি তখন পাবেন। আর যত পারবেন প্রকৃতির সাথে মিলেমিশে থাকবার চেষ্টা করবেন। তেমন হলে একটু গ্রামের দিকে কোথাও ঘুরতে গেলেন, 2-4 দিন থেকে আসলেন। খুব উঁচু জায়গায় যাবেন না, বিশেষত যাদের হৃদরোগ সংক্রান্ত সমস্যা রয়েছে বা ব্রিদিং ট্রাবল রয়েছে তারা উঁচু জায়গায় যাবেন না। উঁচু জায়গায় বুধের লোকেরা যেতে পারেন এ সময়, তবে ডিপেন্ডিং আপনার ডক্টরে কোনো রেস্ট্রিকশন থাকলে যাবেন না, কিন্তু কর্কটের ক্ষেত্রে যাবেন না। এবং যত পারবেন সবুজ কুয়াশা একদম যেখানে ন্যাচারাল অবজেক্ট আছে তার সাথে মিশে থাকার চেষ্টা করবেন। লস এবং লাভ দুটোই কিন্তু আপনার কাছে এ সময় একসাথেই আসবে, দুটোকেই অ্যাকসেপ্ট করবেন এবং লসটা থেকে শেখার চেষ্টা করবেন যে কেন এটা হলো, বা সেটাকে পরবর্তীকালে অ্যামেন্ডমেন্ট করে নেওয়ারও চেষ্টা করবেন। শারীরিক ক্ষেত্রে বলবো যতটা সম্ভব যাদের প্যানক্রিয়াসে প্রবলেম আছে, ব্লাড সুগারের সমস্যা রয়েছে, এন্ডোক্রিন গ্ল্যান্ডসে কোথাও প্রবলেম রয়েছে, বিশেষত থাইরয়েড জাতীয় মানে থ্রোট, তারা কিন্তু খেয়াল রাখবেন। আইজের দিকে নজর দেবেন, যাদের হার্ড অফ হিয়ারিং আছে কোনো কারণে, বা আমাদের নেক বা শোল্ডারের দিকে অর্থোপেডিক সমস্যা রয়েছে, বা গামে সমস্যা রয়েছে, বা একদম মানে মোলারে নিচের জয়ের মোলারে প্রবলেম রয়েছে, তারাও কিন্তু এ সময় বিশেষত শীতটার সময় মানে আলটিমেটলি মার্চের মিড পর্যন্ত কিন্তু বেশি নজর দেবেন। ঠান্ডা লাগা থেকে খুব সাবধান। যাদের ক্রনিক প্রবলেম আছে, ব্লাড সুগারের সমস্যা রয়েছে, ইমিউনিটি সিস্টেম কম, তারা কিন্তু খুব যত্নে থাকবেন এ সময় এবং চিকিৎসকের নিয়মিত পরামর্শ নিয়ে চলবার চেষ্টা করবেন। সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য বলি দিই, দেখুন 10th হাউসে বৃহস্পতি রয়েছে। 10th হাউস আসপেক্টিং অনেকগুলো, 9th-এর সেকেন্ড হাউস অর্থাৎ ভাগ্যের সমৃদ্ধি বা অ্যাবাউন্ডেন্সকে রিপ্রেজেন্ট করে, কর্মস্থানকে রিপ্রেজেন্ট করে এবং সরাসরি 4th হাউসকে দেখছে। তো সুতরাং এবং 6th হাউসকেও দেখছে। তো আমাদের পিস, ট্র্যাঙ্কুইলিটি, বাড়ি, ফ্যামিলি, বিশেষত বাড়ি, তার এনভায়রনমেন্ট, সেখানে সুখ শান্তি বজায় রাখার জায়গাকে এই মুহূর্তে কিন্তু স্ট্রেনদেন করবে। চন্দ্রের নক্ষত্রে আছে, ফলে প্রচুর পরিমাণে আপনার কাজের জায়গা বা আপনার বাড়ির পরিবেশকে কি করে সংযত বা অনেকটা কন্ট্রোলড ওয়েতে রাখা যায়। কন্ট্রোলড ওয়েতে মানে আমি কিন্তু নিয়ন্ত্রণ কথাটা ইংরাজি ইউজ করছি, কিন্তু সেইভাবে নিয়ন্ত্রণ বলছি না, আমি বলছি ডিপ্লোম্যাটিক্যালি কন্ট্রোল করা যায় যাতে পরিবারের মধ্যে শান্তি এবং সুস্থিতি বজায় রাখে। চন্দ্র মনে রাখবেন, চন্দ্র কখনো মানে ম্যালাফিক জায়গাতে কাজ করে না, কখনো চন্দ্রের প্রকৃতি নয়। মা যদি খুব মানে ন্যাচারাল বলছি, এক্সেপশন হয়তো কিছু থাকলেও থাকতে পারে, কিন্তু মা যদি খুব কঠিন কঠোরও হয় তাহলেও সেটা সবসময় ফর দ্য বেনিফিশিয়াল অফ দ্যাট পার্টিকুলার পার্সন অর থিংস, যেই হোক না কেন। তো চন্দ্রের একটা বেসিক প্রকৃতি আছে, সেজন্য রবিচন্দ্র কখনো মারক হয় না। খুব মহর্ষি পরাশরের বিখ্যাত উক্তি আছে, রবিচন্দ্র মারক হয় না। তবে হ্যাঁ, বর্তমান যুগের কিছু পণ্ডিত সেটাকে খণ্ডন করে কিছু মত আছে, তারও প্রাধান্য রয়েছে, সেটা আমাদের বিষয় নয়, সেখানে ঢুকছি না। তো আপনার এই সময় কাজের জায়গায় নিজের বুদ্ধি, নিজের জ্ঞান, নিজের ডিপ্লোম্যাটিক সেন্স, এগুলোর দ্বারা নিজের কাজের জায়গাকে আপনি স্ট্রেনদেন করতে পারবেন। শুধু তাই নয়, আপনি ছোটোখাটো ট্রেনিং বা ছোটোখাটো ধরুন কিছু লার্নিংয়ের সাথেও যুক্ত হতে পারেন। তার জন্য আপনাকে আপনার অফিস একটু দূরে কোথাও পাঠাতেও পারে এবং সেখান থেকে আপনি খুব ভালো জিনিস শিখে আসবেন, বা অ্যাজ আ ট্রেনার আপনি নিজেও যেতে পারেন সেখানে কিছু ট্রেন করবার জন্য বা টিচ করবার জন্য, সেটাও আপনার জন্য কিন্তু পজিটিভ আছে। বাড়িতে যেটা প্রথমেই বললাম যে শান্তি বজায় রাখবার জন্য আপনি সব কিছুকে চেষ্টা করবেন এবং আপনি তাতে সাকসেসফুলও হবেন এবং প্রত্যেকের সাথে একটা সাদুর্য মেনটেন করবে চলার চেষ্টা করবেন এবং আপনার দৈনন্দিন কাজকর্মের মধ্যেও একটা যাকে বলা যায় একটা সিস্টেমেটিক ওয়েতে আপনি এগোতে পারবেন। তো সব দিক থেকে বেটার। তবে কাজের জায়গায় যদি কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে
তাহলে এই সময় কিন্তু সেটা অ্যামেন্ডমেন্ট করে নেওয়ার জন্য সব থেকে বেস্ট টাইম। লিভার এবং গল ব্লাডারের দিকে বেশি পরিমাণে নজর দেবেন। কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন 9th হাউসে জুপিটার রয়েছে, 11th হাউসের নক্ষত্রে রয়েছে, 3rd হাউসকে দৃষ্টি দিচ্ছে, 5th হাউসকে দৃষ্টি দিচ্ছে। তো পরিষ্কারভাবে আপনি আপনার রুটের সাথে কানেক্টেড হবেন। আপনার স্পিরিচুয়াল গুরু বা ধরুন আপনার মেন্টর, আপনার পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গ যাদের থেকে আপনি অ্যাবস্ট্রাক্ট অনেক কিছু পেয়েছেন, তাকে কিন্তু এই সময় সরাসরি দর্শাচ্ছে। বা এরকমও হতে পারে আপনার এই সময় স্পিরিচুয়াল ট্রাভেলিং হতে পারে দূরবর্তী স্থানে, বা আপনার গুরু আপনার থেকে অনেক দূরে থাকেন, কোনোভাবে তার সাথে কানেকশন করবার জন্য আপনি তার কাছে গেলেন, তার কাছ থেকে নতুন করে নলেজ আরোহণ করলেন। এই সমস্ত কিছু কিন্তু ঘটনা এ সময় শো করছে। এবং মানে কি বলবো, বেশ কিছু দিনের জন্য ট্রাভেলিং শো করছে। কর্মক্ষেত্রেও কিন্তু সেটা রয়েছে। বুধ 10th হাউসের লর্ড এবং সেও কিন্তু আপনার মোটামুটি ডিসেম্বরের 3rd উইকের পর থেকে যখন মোশন নেবে, তখন কিন্তু কর্মসূত্রেও বা কাজের জন্য কিন্তু আপনাকে দূরবর্তী স্থানে যেতে হতে পারে। অ্যাবাউন্ডেন্সকে শো করছে, সব দিক থেকে ভালো গোচর বলা যেতে পারে। শুধুমাত্র নার্ভাস সিস্টেমকে খেয়াল রাখেন, বিশেষ যাদের অ্যাপ্রিহেনশন আছে কোনো ব্যাপারে, ঘুমের মধ্যে ভয় পেয়ে ওঠে বা কোনো ব্যাপারে চমকে ওঠা হ্যাবিট আছে, এগুলো তেমন হলে চিকিৎসকের পরামর্শ নেবেন, দেখিয়ে নেবেন। আর নাম্বার 2 হচ্ছে যাদের লেগ লেন্থ বরাবর অর্থোপেডিক জায়গায় সমস্যা রয়েছে, বা কোনোভাবে ধরুন ব্লাড থিনার ইউজ করেন, লেগ লেন্থ বরাবর ব্লাডের সেইভাবে ফ্লো কম, বা ধরুন বিভিন্ন পেশিতে বা লিগামেন্টে চোট আছে, অ্যাঙ্কেলে চোট আছে, তারা কিন্তু খুব সাবধানে থাকবেন এবং চিকিৎসক যেভাবে যেভাবে বলেছেন সেই প্রত্যেকটা কথা মেনে চলবার চেষ্টা করবেন। তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন 3rd এবং 6th হাউসের লর্ড 8th হাউসে বকরি হচ্ছে 10th হাউসের নক্ষত্রে। এটা কিন্তু কিছু জায়গায় পজিটিভ, কিছু জায়গায় আনইউজুয়াল রেজাল্ট দেবে, যেটা কিন্তু আপনার এক্সপেকটেশন সেইভাবে আপনি করতে পারবেন না। বিশেষত আপনি যদি এমন কিছু কাজকর্ম করে থাকেন যেটা মনে করুন যে কোনোভাবে আপনি ইগনোর করেছেন, আপনাকে আপনার ডিপার্টমেন্ট একটা কাজ দিয়েছে, সেটাকে আপনি ইগনোর করেছেন যে ঠিক আছে পরে করবো এটা, সেই সময় কিন্তু এই কাজের হিউজ প্রেশার আপনার উপরে এসে বসতে পারে এবং অল অফ এ সাডেন এসে পড়তে পারে। আপনার নর্মাল যে ক্রিয়েটিভিটি বা সেটা দ্বারা আপনি অনেকটা জিনিসটাকে উদ্ধার করতে পারবেন, কিন্তু বেশ শনি যেহেতু এখনো পুরোপুরি গতি নিয়ে পারেনি, তো আপনাকে অন্তত প্রারম্ভিক ক্ষেত্রে ডিসেম্বর মাসের প্রায় শেষ পর্যন্ত 27 তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে ইনিশিয়াল যে ধরুন এমফেসিস ওভার ইউর ওয়ার্ক সেটা কিন্তু দিতে হবে প্রায় 1 মাস, মোর দ্যান 1 মান্থ। তো সেদিক থেকে একটু সাবধান থাকবেন, শরীরের দিকেও নজর দেবেন। যতটা সম্ভব আমাদের মিডল এবং লোয়ার অ্যাবডোমেনে ডাইজেশন পার্টে যে সমস্ত অর্গান আছে সমস্ত অর্গানের দিকে নজর দেবেন। খাওয়া দাওয়া বুঝে করবেন বা চিকিৎসকের পরামর্শ অনুসারে করবেন। বাম দিকের কিডনির দিকে নজর দেবেন। প্রস্টেটে যদি কোনো সমস্যা দেখেন তাহলে কিন্তু ব্যাপারগুলোকে অবহেলা করবেন না, সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেবেন। যাতে সাইনাসের সমস্যা রয়েছে, স্কিনে প্রবলেম রয়েছে, আইজে প্রবলেম রয়েছে, বিশেষত বাঁদিকের আইয়ে, বা ধরুন থ্রোটে সমস্যা রয়েছে, আপার চেস্টে সমস্যা রয়েছে, যে কোনো রকম সমস্যা, সেটা কনজেশন হতে পারে, ব্রিদিং ট্রাবল হতে পারে, ফ্যারেঞ্জাইটিস হতে পারে, আপনারা কিন্তু ব্যাপারগুলোকে খুব হালকাভাবে নেবেন না, নিয়মিত ওষুধ খাবেন, তাহলে দেখবেন বেটার থাকবেন। কারণ আমি তো দশা অন্তর্দশা কার কি আছে, ছকের পজিশন আমি একটা সম্পূর্ণ অ্যাবস্ট্রাক্ট ভাবে বলে যাচ্ছি, সুতরাং প্রত্যেকের ছকের ক্ষেত্রে সেটা আলাদাভাবে রিপ্রেজেন্ট করবে। কিন্তু মোটের ওপরে যে জিনিসগুলো বলছি সেগুলো আউটলাইনের দিক থেকে বলছি, সেটা একটু খেয়াল রাখবেন। আর ইনকাম কিন্তু ভীষণ ফ্লাকচুয়েশন করবে, বা হঠাৎ করে কোনো বড় টাকা এই সময় আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে এবং সেটা কোনো আননোন কজে। বড় মানে কিন্তু আমি অ্যামাউন্টটা অনেক বড় বলছি, অনেক বড় মানে সেটা প্রায় 7 ডিজিটের নাম্বার, তার উপরে, মানে তার অনেকটা উপরে, 2.5 গুণ 3 গুণের উপরে। বিশেষত কোনো ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে সেদিকে কিন্তু নজর রাখার চেষ্টা করবেন।
ভালো করে দেখে শুনে না করে, মানে অর্থনৈতিক দিক থেকেও কিছু অহেতুক ঝামেলা আপনার উপরে চলে আসতে পারে। হয়তো কোনো লিটিগেটেড জিনিস কিনে নিলেন, বা ধরুন কোনো জায়গায় এমন কোনো প্রতিবেশীর সাথে আপনি সহাবস্থান করতে পারলেন না, এই ধরনের বিষয় কিন্তু হতে পারে। স্পাউসের ফ্যামিলির সাথেও কিন্তু এই সময় বিশেষত সেই পরিবারের মেল সদস্য যারা আছে তাদের সাথে কিন্তু বিস্তর মত পার্থক্য হতে পারে। চেষ্টা করবেন ব্যাপারগুলোকে একটু অ্যাভয়েড করে যাওয়া। আপনার স্পাউসের কিন্তু এ সময় ডেভেলপমেন্ট অনেকটা র্যাপিড হবে, বা অনেক দিন ধরে কোনো কাঙ্ক্ষিত কোনো প্রমোশন বা ব্যবসার ক্ষেত্রে কোনো লোন চাইছেন সেটাকে এক্সপ্যানশন করার জন্য, সেই রিগার্ডিং কিন্তু কোনো কাজও হয়ে যেতে পারে। ইভেন কোনো ইমুভেবল প্রপার্টি কিনতে চাইছেন আপনার কোনো স্পাউস, হয়তো ফ্যামিলির জন্যই কিনছেন বা তার ব্যবসার জন্য, সেইগুলো কিন্তু এই সময় স্যাংশন হয়ে যাবে। সন্তানকে নিয়ে অহেতুক দুশ্চিন্তা থাকবে, বিশেষত সন্তান যদি পড়াশোনার কাজে বা চাকরি বাকরির জন্য একটু দূরে থাকে তাহলে বেশি পরিমাণে থাকবে। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন 7th হাউসে বৃহস্পতি আছে। বৃহস্পতি দ্বিতীয় পঞ্চম অধিপতি এবং চন্দ্র ক্ষেত্রে 9th হাউসের লর্ড, তার নক্ষত্রে রয়েছে। তো এটাকে নর্মালি বলা যেতে পারে ইটস এ ভেরি বিউটিফুল, এবং মঙ্গল যদি এই মুহূর্তে ডিস্টার্ব না থাকতো তাহলে সব থেকে বেস্ট পজিশন, যেখানে আপনার ব্যবসা বলুন, আপনার পার্টনার বলুন, আপনার স্পাউস বলুন, বা আপনার বিলাভড কেউ বলুন, যেরকম, বা ধরুন আপনি কোনো পুত্র বা কন্যা আপনি তাকে অ্যাডপ্ট করেছেন, লেজিটিমেটলি লিগ্যালি অ্যাডপ্ট করেছেন, সেই পুত্র কন্যা তাদের ক্ষেত্রে কিন্তু যেটাকে আমরা বলি যে পিতা বা মাতার যে কর্তব্য, বা হাজব্যান্ড ওয়াইফের একে অপরের প্রতি যে ডিউটি রেসপন্সিবিলিটি উইথ লাভ অ্যান্ড অ্যাফেকশন, সেটা কিন্তু মানে সেক্ষেত্রে যে যে ধরুন ধার্মিক যে বলতে পারেন ব্যালেন্সটা, তার দ্বারা এটা সংগঠিত হবে। ইমোশনের দ্বারা ভেসে চলে যাওয়া, যা খুশি করছে এরম নয়, মানে একটা খুব নিয়ন্ত্রিত, তার মধ্যে ডিপ অ্যাফেকশন এবং লাভ আছে, কোনোটাই লোক দেখানো নেই, এবং তার দ্বারা সম্পর্কের মধ্যে বন্ধন সেটা কিন্তু তৈরি হওয়াকে দৃশ্য হচ্ছে। কিন্তু মঙ্গল গণ্ডগোল রয়েছে বলে আপনার এই জায়গাটার বহু জায়গায় আপনার দশা অন্তর্দশা বা ছকের গুণ অনুসারে সেটা কিন্তু হ্যাম্পার হবে। তবে যতই হোক বৃহস্পতি বড় প্ল্যানেট, তো তার এফেক্ট সবসময় বেশি হয়, বিশেষত সে যখন আপনার অ্যাসেন্ডেন্টকে দেখছে। কিন্তু তাও অর্থনৈতিক জায়গায় কিছুটা আপস অ্যান্ড ডাউনস থাকবে, এবং শরীরের ক্ষেত্রে বিশেষত যাদের মিডল এবং লোয়ার ইন্টেস্টাইনের সমস্যা রয়েছে, কোনোভাবে কনস্টিপেশন বা আইবিএস সংক্রান্ত প্রবলেম আছে, বা ধরুন বৃহদন্তে কোনো সমস্যা রয়েছে, তারা কিন্তু ভীষণ সাবধানে থাকবেন। প্রবলেম দেখলে ডক্টরের পরামর্শ নেবেন। যাদের ক্রনিক কিডনি রিলেটেড প্রবলেম আছে তারাও কিন্তু সাবধানে থাকবেন। এক্ষেত্রে বলে রাখি যে বৃশ্চিক, ধনু এবং মকর তিনজনেরই, যেরকম বলেছিলাম মাস 3-4 আগে, যে কিডনি রিলেটেড জায়গায় এই সময়ও কিন্তু সেই জায়গাটা একটু এনহ্যান্সড হবে। তার ফলে যাদের সেই সমস্যা আপনারা বুঝতে পারছেন বা আছে, তারা কিন্তু দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেবেন, বা তাদের পরামর্শ অনুসারে খাওয়া দাওয়া করবেন, জীবনযাত্রা মানে করবেন। বৃহস্পতি যখন শুক্রের ঘরে থেকে মঙ্গলের ঘরে দৃষ্টি দেয়, রাতের দিকে কাজ করার প্রবণতা কিন্তু বেশি বৃদ্ধি পায়। চেষ্টা করবেন সেটাকে যতটা সম্ভব মিনিমাইজ করা, আর ব্লাড প্রেশারের দিকে একটু খেয়াল রাখবেন। ধনু লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন ধনু লগ্নের ক্ষেত্রে লগ্নপতি এবং 4th হাউস, সে 6th হাউসে রয়েছে, 8th হাউসে নক্ষত্রে রয়েছে, এবং বকরি হতে চলেছে মানে এই নক্ষত্রে বকরি রয়েছে, তো বকরি গতিতে অবস্থান করবে। এটা কিন্তু মোটের ওপরে ধনুর এবছরের যে টাইম আছে সেই টাইমের মধ্যে সব থেকে বলা যায় বেটার। বিশেষত যতদিন বকরি থাকবে বা বকরি ত্যাগ করার পরেও স্ট্যাটিক ফেজে মোটামুটি 10-12 দিন থাকবে, এবং এক্সরশন ফেজে বৃহস্পতি থাকবে প্রায় ধরুন মিড অফ ফেব্রুয়ারি পর্যন্ত। আপনি কিন্তু জুপিটারের এই নক্ষত্রে থাকার পজিটিভ ইফেক্ট কিন্তু পাবেন। আপনার যে সমস্ত টাকা পয়সা কোনো কারণে আটকে গেছে, বা কোনো কারণে ধরুন
আপনি কারোর থেকে টাকা সিক করেছেন কোনো ব্যাংক বা এরকম কোনো জায়গা থেকে, সেই সংক্রান্ত বিষয়গুলো কিন্তু এই সময় অ্যাপ্রুভ হবে বা সেই সংক্রান্ত অর্থনৈতিক বেনিফিটও কিন্তু আপনি পেতে পারবেন। সন্তান যারা নিতে চাইছেন কোনো কারণে বা সন্তানের ব্যাপারে ডেভেলপমেন্ট রিলেটেড কিছু চিন্তা ভাবনা করছেন, তারা কিন্তু এই সময় পজিটিভ পাবেন আর কি, পজিটিভ চেঞ্জেস পাবেন এবং হঠাৎ করে কিন্তু সেটা আসবে। বিশেষত মিড অফ ডিসেম্বরের পর থেকে অনেকটা বেটার ফল পাবেন। শুক্র তখন চন্দ্রের নক্ষত্রে চলে যাবে এবং বুধও তখন মুভমেন্ট আস্তে আস্তে নিতে শুরু করবে 20-22 তারিখের পর থেকে। তো সব দিক থেকে আপনি বেটার এফেক্ট পাবেন এই সময়টা। অর্থাৎ আমি সব দিক থেকে বলছি, এই বছরের নিরিখে অর্থাৎ বৃষ রাশিতে বৃহস্পতি থাকার ফলে যে সামগ্রিক হঠাৎ করে কিছুটা অচল অবস্থা বা এক ধরনের লকড স্টেটে আপনি রয়েছেন, সেই স্টেটের থেকে কিন্তু আপনি অনেকটা বাইরে বেরোতে এই সময় সাহায্য করবে এই গোচর। তবে মাথায় রাখতে হবে, জন্মছকে যদি কোনো কারণে আমি গ্রহণের মধ্যে জন্ম আকছার দেখা যায় বা চন্দ্র সূর্য গ্রহণের মধ্যেখানে জন্ম এরকম যদি থাকে, তাহলে কিন্তু ফলটা অবশ্যই আপনাকে কম দেবে। বা কোনো কারণে বৃহস্পতি যদি মাঝারি লেভেলের বলি হয়, তাহলেও কিন্তু ইফেক্ট কম দেবে। তবে বৃহস্পতি যদি কোনো অগ্নিকারক ঘরে থেকে যদি শুক্রের নক্ষত্রে অবস্থান করে এবং মোটামুটি সে যদি লিও থেকে বৃশ্চিকের মধ্যে, লিও বা বৃশ্চিকের নবাংশে থাকে, মানে প্রথম বা শেষ নবাংশে যদি অবস্থান করে, তাহলে কিন্তু অপেক্ষাকৃত বেটার ফল দেবে। শারীরিক জায়গায় বলবো, নার্ভাস সিস্টেমের, বিশেষত আপার বডি পার্টে নার্ভাস সিস্টেমের দিক থেকে সাবধান। যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে বা কোনো কারণে রাতের দিকে প্রেশার বাড়ে, তারা কিন্তু চিকিৎসকের সত্বর পরামর্শ নেবেন এ সময়তে। ক্যাপ্রিকর্ন বা মকর লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন মকর লগ্নের ক্ষেত্রে 3rd এবং 11th হাউসের লর্ড সে আপনার 5th হাউসে বকরি হচ্ছে। সুতরাং আপনার যত রকম ডেভেলপমেন্টাল আসপেক্ট আছে বা যার সাথে আপনি যুক্ত রয়েছেন, সেটা আপনার মেটেরিয়াল, সেটা আপনার স্টাডি রিলেটেড, সেটা আপনার সন্তান সন্ততি, বিলভড কেউ, ফরেন এডুকেশন, আপনার গুরু বা পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের প্রত্যেকের সাথে না সম্পর্কের ক্ষেত্রে এটাকে বলা যায় একটা রিঅ্যাপ্রেইজ হওয়া, একটা রিভিজিট হওয়ার সময় এটা। অর্থাৎ আপনি এই জায়গাগুলোকে আস্তে আস্তে স্ট্রেনদেন করবার চেষ্টা করবেন। কারোর যদি মানে কোনো জাতিকা যদি এ সময় সন্তান সম্ভব হয় বা ধরুন হাজবেন্ড ওয়াইফ তার ক্ষেত্রে রয়েছে, তার মানে সন্তান হতে চলেছে সেই ব্যক্তির আর কি, তাহলেও কিন্তু এই সময় ভীষণ কেয়ার নেওয়া বা স্পিরিচুয়ালি তাকে সেই জায়গাটাকে ঠিক করা, যে নিয়ম নির্দেশ আছে সেগুলোকে সঠিকভাবে আপনার গুরু নির্দেশিতভাবে মেনে চলা, এগুলো করবেন, তার লং টার্ম বেনিফিট আপনারা পাবেন। অত্যন্ত সুসন্তান এ সময় হওয়ার কিন্তু এই ফেজটা আপনাকে দেবে। বারবার বলছি, এটা হচ্ছে এমন একটা যোগ যেটা কিন্তু প্রত্যেক 12 বছর অন্তর আসে না, এটা কিন্তু বা থাকলেও সেটা এত দিন ধরে থাকে না, পুরো বছরে প্রায় 6 মাস ধরে রয়েছে, মানে 1 বছরের মধ্যে, সেটা কিন্তু আমাদের পক্ষে বেনিফিশিয়াল। বলে না যে মানে একটা দিক গন্ডগোল হলে একটা দিক দিয়ে ব্যালেন্স হওয়ার চেষ্টা করে, তো এটা হচ্ছে ব্যালেন্সিং সেক্টর। তো যাই হোক, অর্থনৈতিক দিক থেকেও আপনার কিন্তু ডেভেলপমেন্ট শো করছে, চাকরি সূত্রে ব্যবসা সূত্রেও কিন্তু বেটার শো করছে। আপনার যদি কোনো গুরু থাকে বা তার সাথে আপনি যদি কোনোভাবে বা পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তিবর্গ এরকম যদি কেউ থাকে, যার সাথে আপনি মানে ইন কনসালটেশন আপনার জীবনের কোনো বড় পরিবর্তন, সেটা মেটেরিয়াল হোক স্পিরিচুয়াল হোক, আপনি ঘটাতে চাইছেন, তার জন্য কিন্তু উইল বি দ্য বেস্ট টাইম এবং এই সময়টাকে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। আরও একটা হচ্ছে, আপনি যদি মেল হন এবং আপনার শ্বশুর মশাই বা শ্বশুর মশাইয়ের ভাই বা দাদা এরকম কোনো ব্যক্তিবর্গের সাহায্যেও আপনি কিন্তু এ সময় নিজেকে সমৃদ্ধ করতে পারেন। সেটা কিন্তু অ্যাবস্ট্রাক্টও হতে পারে। অ্যাবস্ট্রাক্ট হলে মনে রাখবেন সেটা কিন্তু অনেক বেশি বেটার এফেক্ট প্রদানকারী। আপনার এই সময় এক্সপ্যানশন বলুন, খুব লেজিটিমেট বিজনেস এক্সপ্যানশন এবং খুব ফোকাসড এক্সপ্যানশন আপনি কিন্তু করতে পারবেন
এবং সন্তান সন্ততি বা বিলাভড কেউ বা ধরুন স্টাডি রিলেটেড জায়গায় নিজেকে ঠিকঠাক রাখতে পারবেন। কিডনি রিলেটেড জায়গাটা অলরেডি আমি বলেছি। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন দ্বিতীয় পতি এবং এখান থেকে অ্যাকচুয়ালি 11th হাউসেরও লর্ড হচ্ছে বৃহস্পতি, সে আপনার 4th হাউসে রয়েছে এবং চন্দ্রের নক্ষত্রে অর্থাৎ ষষ্ঠপতির নক্ষত্রে বকরি থাকছে। এটাই একটু আগে খানিকক্ষণ আগে বলছিলাম বৃশ্চিকের তুলার ক্ষেত্রে, যে আপনারা যত পারবেন যে দান করবেন, তো ডোনেশন করবার চেষ্টা করবেন, মানে ইউ উইল বিকাম আ ভেরি ক্লোজ ফিস্টেড পারসন। 1 টাকা খরচা করার আগে 1000 বার চিন্তা করবেন এবং চিন্তা করতে করতে আসল কাজটাই করতে পারবেন না। তো সেইটা থেকে বিরত থাকার চেষ্টা করে এ সময় ডোনেট করবেন। আমি যেটা বলছিলাম প্রাইমারি জায়গায়, যেটা খাদ্য বস্ত্র বাসস্থানের ক্ষেত্রে ডোনেট করবেন। আপনার প্রপার্টি বা প্রপার্টি রিলেটেড জায়গায় আপনি ভীষণ কনজারভেটিভ হয়ে যাবেন এবং প্রপার্টি মানে কিন্তু আপনার ফ্যামিলি, অ্যাবস্ট্রাক্ট ভাবে যাদের সাথে ভালোবাসার সাথে যুক্ত আছেন, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি ভীষণ পজিটিভ এবং ভীষণ নিউক্লিয়ার হয়ে যাওয়ার চেষ্টা করবেন। তার বাইরে আপনি খুব একটা চিন্তা করতে পারবেন না, মানে যাকে এক কথায় বলা যায় একটু স্বার্থপর চিন্তা ভাবনা। কিন্তু এরকম স্বার্থপর নয় যে আপনি অন্যের ক্ষতি করে কাজটা করবেন, সেরকম নয়, কিন্তু আপনারটা আপনি সবার আগে ইম্পর্টেন্স পে করবেন। এবং বিশেষত ইমুভেবল প্রপার্টি বা মুভেবল প্রপার্টি, ভেহিকেল, এই সমস্ত ক্ষেত্রে বা ইলেকট্রনিক্স গুডস, হ্যাঁ, যে কোনো রকম ভোগ্যপণ্য, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে পজিটিভনেস আপনার তৈরি হবে। সেগুলোকে আপগ্রেডেশন করবার চেষ্টা করবেন। হঠাৎ করে ভেহিকেল কিনে নিলেন কোনো দামি, হয়তো পুরনো ভেহিকেলটি খুব একটা পুরনো নয়, এটা আরও 2-4 বছর চলতো, কিন্তু এই সময় হবে। বা ধরুন হঠাৎ করে বাড়ির একটা ফ্লোর এক্সপ্যানশন করছেন বা রুম এক্সপ্যানশন করছেন, যেটা না হলেও চলতো। এই সময় কিছুটা মানুষকে শো অফ করার একটা প্রবণতা কিন্তু তৈরি করবে। অর্থাৎ শুক্র তার যে প্রাধান্য আছে, যেহেতু আপনার দিকে মুভমেন্ট আছে অ্যাসেন্ডেন্টের দিকে, সেও কিন্তু তার ফল দেওয়ার পরিপূর্ণভাবে চেষ্টা করবে ভোগ্যপণ্যের দিকে, কিন্তু ভীষণভাবে নিজের, তার বাইরে কিছুটা নয়। এবং কৃপণতা যেটাকে বললাম, সেটা ভীষণভাবে আপনাকে গ্রাস করতে পারে কিন্তু। তো সেটা থেকে চেষ্টা করবেন নিজেকে করার। কাজের জায়গাও কিন্তু আপনার রেপুটেশন বলুন, আপনার স্কিল বলুন, ডেভেলপমেন্ট বলুন, সেগুলো আপনাকে যথেষ্ট ভালো দেবে এবং নিজের বুদ্ধিমত্তার মাধ্যমে আপনি সেগুলোকে কিন্তু কাটিয়ে, কোনো অবস্ট্যাকল কাটিয়ে বেরোতে পারবেন। হার্টের এবং লাংসের দিকে নজর দেবেন। যাদের সিওপিডির সমস্যা রয়েছে তারা কিন্তু বেশি নজর দেওয়ার চেষ্টা করবেন। মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য বলে দিই, দেখুন লগ্নপতি এবং 10th হাউসের লর্ড 3rd হাউসে রয়েছে। 3rd হাউসে থেকে সে 9th হাউসকে এবং 11th হাউসকে আসপেক্ট করছে এবং সেখান থেকে সেটা 7th হাউসকেও আসপেক্ট করছে। তো সরাসরি আপনাকে পজিটিভ ফল তো প্রদান করবে এবং 5th হাউসের নক্ষত্রে রয়েছে। সুতরাং আপনার যত রকম ভালোবাসার বিষয়বস্তু আছে, ভালোবাসা মানে যার সাথে আপনি কোনো না কোনোভাবে কানেক্টেড, সেটা কোনো ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, কোনো অ্যাবস্ট্রাক্ট কোনো বিষয় হতে পারে, ধরুন কোনো স্পিরিচুয়াল থিংস হতে পারে, গুরু হতে পারেন, সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট প্রদান করবে। মঙ্গল যেহেতু চন্দ্রের নক্ষত্রে রয়েছে এবং বৃহস্পতি আপনার 3rd হাউসে যেহেতু বকরি হয়েছে, তার ফলে যারা বিভিন্ন রকম সম্পূর্ণ আউটডোর নয় আবার পুরোপুরি ইনডোর নয়, মাঝামাঝি টাইপের, যেগুলো মোটামুটি ঘেরা স্টেডিয়ামে খেলা হয়, মানে আমি ক্রিকেট ফুটবল বা এরকম বলছি না, মানে ধরুন ভলিবল খেলা হচ্ছে, ব্যাডমিন্টন খেলা হচ্ছে, সাঁতার বা ধরুন আইস হকি এরকম টাইপের, বা লন টেনিসটা একটু বড় হয়ে যায়, মানে আমার বক্তব্যটা হচ্ছে খুব বড় নয় যে ফিল্ডটা, এরকম জায়গায় যারা খেলাধুলার সাথে যুক্ত আছেন, বা ধরুন যারা বিভিন্ন মানে দৈহিক যে ক্রীড়া আছে, মানে ধরুন কুংফু, ক্যারাটা, তারপরে জুডো, এই সমস্ত মার্শাল আর্টস, এই সমস্ত প্র্যাকটিস করেন,
সেই সমস্ত কৌশল আর কি প্রদর্শন করেন, সেই সমস্ত খেলার ক্ষেত্রেও কিন্তু ভালো ফল প্রদান করবে। বুদ্ধির খেলা, যেটা দাবা খেলা, চেস, সেই সংক্রান্ত জায়গাও কিন্তু সাঁতার সব থেকে বেটার প্রদান করবে। তো যারা এই খেলাধুলার সাথে যুক্ত আছেন তারাও কিন্তু খুব ভালো ফল এ সময় পাবেন। এবং বৃহস্পতি যত পুনর্বসু নক্ষত্রের দিকে এগোবে এই ফল প্রদানের মাত্রা কিন্তু আস্তে আস্তে তত বেশি বৃদ্ধি পাবে। কাজের জায়গায়ও কিন্তু মোটের ওপরে বেটার ফল পাবেন, তবে ডোমেইন চেঞ্জ করবেন না, যেখানে আছেন সেখানে থাকবেন। সম্পর্ক, যদি ধরুন আপনি জাতক জাতিকা যেরকমই হন, আপনার যদি কোনো পুরনো সম্পর্ক থাকে যাকে আপনি একটা সময় খুব পছন্দ করতেন বা এখনো করেন, বা ধরুন কোনো কারণে সেই সম্পর্কের পরিণতি হয়নি, সেদিকে কিন্তু ট্রিমেন্ডাসলি আপনি ইনক্লাইন্ড হয়ে যেতে পারেন। সেটা কিন্তু আমি বলছি না যে অনেক হয়তো দূরে আছেন তিনি, কিন্তু তার সাথে ধরুন কোনোভাবে টকিং বা তার সম্পর্কে চিন্তা করা, সেই ধরনের কিন্তু জায়গাটা হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং এর প্রস অ্যান্ড কনস যেটাই হোক না কেন, সেটা আপনি সেইভাবে বুঝে চলবার চেষ্টা করবেন। ইনসাবঅর্ডিনেশন যেন কখনো মানে না হয় আর কি, কারণ শনির ওপরে মঙ্গলের দৃষ্টি আছে আপনার, এবং মঙ্গল অ্যাকচুয়ালি চন্দ্রের ঘরে বসে আছে এবং চন্দ্র থেকে অষ্টমে শনি রয়েছে। সুতরাং আপনার 5th হাউস যে নক্ষত্রে রয়েছে সেই ঘর কিন্তু কোনো না কোনোভাবে একটু নেগেটিভ রয়েছে, এবং সেই ঘরের 5th হাউসেও কিন্তু গন্ডগোল রয়েছে, এবং রাহুরও আসপেক্ট রয়েছে, রাহুকেতুর মানে কন্যা এবং মীন রাহুকেতুর জাংচারের উপরে রয়েছে। তো সেক্ষেত্রে সমস্ত কাজের মধ্যে কিছুটা কনজারভেটিভনেস কিন্তু রাখবেন। তবে হ্যাঁ, বৃহস্পতির পজিটিভ আসপেক্ট কিন্তু আপনি এখান থেকে যে জায়গাগুলো বললাম সেগুলো পাবেন। তাদের কোনো একাডেমিক স্কিলস আছে, পড়াশোনা করান, সেই জায়গায় কিন্তু ছাত্রছাত্রীরা ভীষণভাবে উপকৃত হবে এই সময়। বোন রিলেটেড বা কার্টিলেজ রিলেটেড সমস্যা থেকে সাবধানে থাকার চেষ্টা করবেন।